আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ফিজিক্সের আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা ভেক্টরের প্রথম পর্ব আপলোড করছি। সো আজকে আমরা ভেক্টরের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বের শুরুতে আমরা আজকে আলোচনা করব টাইপ 3। টাইপ 3তে বিভিন্ন সূত্র এবং লব্ধি নির্ণয়ের যেই ফর্মুলাগুলো আছে আমরা জাস্ট ওইগুলো দেখব। তো আজকে আমরা যেই সূত্রগুলো দেখব সেগুলো ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র। তো ত্রিভুজ সূত্র শুরু করার আগে আমরা দুটা জিনিস একটু বুঝাই নিই। প্রথমত যে একই ক্রম জিনিসটা কি, একই ক্রম জিনিসটা কি এবং বিপরীত ক্রম এই জিনিসটা কি, এটা দুইটা জিনিস একটু বুঝে নিই। সাপোজ ধরো এদিকে একটা ভেক্টর গেল অ্যান্ড এরপর পর আরেকটা ভেক্টর গেল। সো এটাকে আমরা বললাম পি, দেন এটাকে আমরা বললাম কি কিউ। এদিকে আরেকটা চিত্র লক্ষ্য করো। সাপোজ ধরো এদিকে পি আর এখান থেকে গেল কিউ। তাহলে এই দুইটা ভেক্টর দেখো, এই ভেক্টরটা যেখানে শেষ তারপর থেকেই কিন্তু আরেকটা ভেক্টরের শুরু, অর্থাৎ একটার পর পর যাচ্ছে, একটার পর পর, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এরকম একটা, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি একই ক্রম। এটাকে আমরা কি বলতেছি? একই ক্রম। আর এখানে দেখো দুইটা কিন্তু দুই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে না। ওকে, তো একটার পর পর আরেকটা যাচ্ছে না, দ্যাটস মিন এটা বিপরীত ক্রম। এটা কি? বিপরীত ক্রম। ওকে, সো একই ক্রম হওয়ার এটা তো আমরা বুঝলাম, বাট আরেকটু যদি টেকনিক খাটে তাহলে আরও বেশি ভালো করে বুঝবো। এই ভেক্টরের জন্য এটাকে আমরা বলতেছি পা, আর এই সামনের অংশটাকে আমরা বলতেছি মাথা বা মা। এটাকে আমরা বলতেছি মাথা বা, আর এটা আমাদের পা। এবার এটার দিকে যদি আসি, এটা তার পা এবং এটা তার পা। তার মানে আমরা দেখতেছি কি, যে একই ক্রম আমরা বলতে বোঝাচ্ছি যে দুটা বিপরীত প্রান্ত মিলিত হবে, অর্থাৎ পায়ের সাথে মাথা মিলিত হবে। আর একই ক্রম বলতে আমরা বুঝতেছি দুইটা বিপরীত প্রান্ত মিলিত হবে, অর্থাৎ পায়ের সাথে মাথা মিলিত হবে। আর বিপরীত ক্রম বলতেছি যে দুইটা সেম প্রান্ত মিলিত হবে। বুঝতে পারছি? তার মানে যদি একই প্রান্ত মিলিত হয় তখন সেটা বিপরীত ক্রম, বিপরীত ক্রম। আর যদি বিপরীত প্রান্ত মিলিত হয় তখন সেটাকে আমরা বলতেছি কি একই ক্রম। এটা একটু মাথায় রেখো, উল্টা আর কি। একই ক্রম বিপরীত ক্রম বুঝলাম। এবার আমরা সূত্রটাতে চলে যাই। দেখো সূত্রটাতে কি বলছে, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে, এই যে একই ক্রমে কথাটা এই জন্য আগে বুঝাই নিলাম যে একই ক্রম দ্বারা কি বোঝাচ্ছে, দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটা ওই ভেক্টরদের লব্ধি প্রকাশ করে। ওকে, আমি আশা করি তোমরা এটা কিছুই এত জটিল ভাষায় এটাকে ব্যাখ্যা না করে একটু ইজি করি। ধরো এদিকে একটা ভেক্টর পি কাজ করতেছে, দেন এদিকে একটা ভেক্টর কিউ কাজ করতেছে, আর এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, সেটাকে আমরা বলতেছি আর ভেক্টর। ঠিক আছে? ওকে, সো আমাকে এখানে লব্ধি কোনটা, এখানে লব্ধি কোনটা হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো লব্ধি হবে কি, আগে আমি দেখি যে দুইটা বাহু একই ক্রমে কারা আছে। দেখো তো এটা কি একই ক্রমে আছে? এখানে কিন্তু একই প্রান্ত মিলিত হয়েছে, তাহলে যখন সেম প্রান্তগুলো মিলিত হবে তখন কিন্তু বিপরীত ক্রম, তাহলে এটা বিপরীত, এটা বিপরীত। এখানে একজনের মাথা আর একজনের পা মিলিত হয়েছে, তার মানে এটা একই প্রান্ত। এটা কি? এখানে দুইটা মাথা মিলিত হয়েছে, তার মানে এটা বিপরীত প্রান্ত। তাহলে আমাদের এখানে তিনটা প্রান্ত আছে। এবং দেখো বলা হয়েছে যে বিপরীত প্রান্তের ঠিক উল্টো দিকে যে থাকবে, একই ক্রমের ঠিক উল্টো দিকে যে থাকবে। তাহলে টেকনিকটা দেখো, এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা লব্ধি বের করার টেকনিকটা মনে রাখবা যে একই ক্রমের বিপরীত বাহুটা, একই ক্রমের বিপরীত বাহুটা হবে আমাদের লব্ধি। একই ক্রমের বিপরীত বাহুটাই হবে আমাদের কি? লব্ধি। জাস্ট এটা মাথায় রাখো। তাহলে এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের মধ্যে আমরা দেখতেছি এটা বিপরীত, এটাও বিপরীত, কিন্তু একই ক্রম কোনটা? এইটা। তার মানে এর উল্টা দিকে সরাসরি কি আছে? আর আছে। তার মানে আর পি এবং কিউ এর লব্ধি। তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। বুঝতে পারছো? অর্থাৎ আমি খুঁজে দেখবো একই প্রান্ত কোন জায়গায় আছে, একই প্রান্তের ঠিক উল্টো দিকে যেটা থাকবে সেটা আমাদের লব্ধি। ওকে, সো এই প্রশ্নটা খেয়াল করো, এখানে সঠিক উত্তর কোনটা হবে। সো আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার মানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে লব্ধিটা বের করতে হবে।
তো আমি কি করব, প্রথমে খুঁজবো কোন পয়েন্ট আমার হচ্ছে একই ক্রম আছে, অর্থাৎ কোথায় হচ্ছে আমার একটা পায়ের সাথে একটা মাথা মিলিত হয়েছে, তাই না? তাহলে এই পয়েন্টে দেখো এই দুইটাই হচ্ছে পা মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে বিপরীত। এরপরে এখানে তাকাও, এখানে তাকাও, এখানে দুইটাই মাথা মিলিত হয়েছে, তার মানে এটাও বিপরীত। আর এখানে কি মিলিত হয়েছে, এখানে দুইটা, একটা পা, এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে পা, দুইটা বিপরীত প্রান্ত মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার কি একই ক্রম। আর একই ক্রমের ঠিক উল্টো দিকে কি আছে, পি, তার মানে পিটাই হচ্ছে আমাদের লব্ধি। তার মানে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু, তাহলে বাকি রইল কে কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের লব্ধি সূত্র। তাহলে এটা কি সরাসরি আছে কিনা আমরা একটু দেখি, পি ইকুয়াল টু আর প্লাস কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা হচ্ছে আরও দুই একটা প্রবলেম দেখবো এই রিলেটেড। তো দুই একটা প্রবলেম দেখার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি, এই মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট এটা মাথায় রাখবা, মুখস্থ করে রাখবা। তো সেই ইনফরমেশনটা কি, এই জিনিসটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 স্টার দাও কমপক্ষে, সরাসরি আসে এটা, ঠিক আছে? সো ইনফরমেশনটা কি, একই ক্রমে নির্দেশ করলে লব্ধি ইকুয়াল টু 0। সো এই ইনফরমেশনটা তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে। কি বলছি, তিনটি সমজাতীয় ভেক্টরকে ত্রিভুজের তিনটি বাহু দ্বারা যদি আমরা একই ক্রমে নির্দেশ করি, মানে এই জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ ধরো একটা ত্রিভুজ, সো এই বরাবর পি, এ বরাবর কিউ, অ্যান্ড দেন এ বরাবর হচ্ছে আর। তুমি দেখো তো এখানে তিনোটা পয়েন্টে কিন্তু একই ক্রমে আছে, তিনোটা পয়েন্টে কিন্তু একই ক্রমে আছে। তার মানে তুমি যদি এখানে তাকাও, এখানে একটা মাথা একটা পা মিলিত হয়েছে, এটা হচ্ছে একই ক্রম, দেন এটাও কিন্তু কি একই ক্রম, তারপরে এটাও কিন্তু কি একই ক্রম। তাহলে এটা একই ক্রমের সাপেক্ষে এটা লব্ধি হয়, এই একই ক্রমের সাপেক্ষে এটা লব্ধি হয়, এই একই ক্রমের সাপেক্ষে এটা কি হয়, লব্ধি হয়। যদি এই ধরনের কেস হয় যে সবগুলোই একই পয়েন্ট, কোনো বিপরীত ক্রম নাই, তার মানে এক্ষেত্রে লব্ধিটা হবে কি 0, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কী হবে 0 হবে। এই ইনফরমেশনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই ইনফরমেশনটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, এটা কিন্তু সরাসরি আসে। ওকে, এই প্রশ্নটার দিকে একটু তাকাও। সেখানে একটা চিত্র দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে কোনটা সঠিক উত্তর সেটা আমাদেরকে বাছাই করতে হবে। তো আমাদের একটাই টেকনিক, আমরা হচ্ছে একই ক্রম কোথায় আছে খুঁজে বের করি। এখানে দেখো দুইটাই মাথা, এটাও মাথা, এটাও কি মাথা, তাহলে এটা হচ্ছে বিপরীত মাথা। সেম প্রান্ত মিলিত হলে আমরা কি বলছি, সেম প্রান্ত মিলিত হলে বিপরীত ক্রম। তারপর দেখো এখানে কিন্তু দুইটাই পা মিলিত হয়েছে, এটাও বিপরীত, তাহলে আমাদের একই হচ্ছে কোনটা, এটা। আর একইয়ের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে আমাদের লব্ধি, তাহলে লব্ধি যদি আমার এল হয়, এল ইকুয়াল টু কী হবে এম প্লাস এন। এখন দেখো এল ইকুয়াল টু এম প্লাস এন, এটা কিন্তু সরাসরি নাই, এটা কিন্তু কি নাই, সরাসরি নাই, সবগুলো শেষে কি আছে 0 আছে। তো সবগুলো যদি শেষে 0 থাকে তাহলে কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারি এম প্লাস এন, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস এল ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এম প্লাস এন, এম প্লাস এন মাইনাস এল ইকুয়াল টু কি 0, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল ত্রিভুজ সূত্র সংক্রান্ত আমাদের আলোচনা। সো আশা করি ত্রিভুজ সূত্র থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে সামুদ্রিক সূত্র নিয়ে কথাবার্তা বলবো। তো অ্যাডমিশন টেস্টের জন্য ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো টপিক আছে তার মধ্যে কিন্তু সামুদ্রিক সূত্র অন্যতম, ঠিক আছে? সো সামুদ্রিক সূত্র সম্পর্কে আমাদের সকলেরই আইডিয়া আছে, তবে আমরা হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করতেছি। সো সামুদ্রিক সূত্রের প্রথম যে শর্ত সেটা হচ্ছে এখানে দুইটা ভেক্টরকে অবশ্যই বিপরীত ক্রমে থাকা লাগবে, ঠিক আছে? যে দুইটা ভেক্টরের লব্ধি আমি বের করব তাদেরকে অবশ্যই কী ক্রমে থাকা লাগবে, বিপরীত ক্রমে থাকা লাগবে। তার মানে বিপরীত ক্রমে মানে কি, মানে হচ্ছে একই প্রান্ত মিলবে, কি হবে একই প্রান্ত মিলবে, বিপরীত ক্রম মানে হচ্ছে একই প্রান্ত মিলবে, অর্থাৎ পায়ের সাথে পা মিলতে হবে, মাথার সাথে মাথাটা মিলতে হবে। সাপোজ ধরো এই ভেক্টরের এদিকে আমি পি প্রকাশ করতেছি এবং এই বাহু দ্বারা হচ্ছে আমি কিউ ভেক্টরকে প্রকাশ করতেছি, তাহলে এই ক্ষেত্রে দেখো ওর জন্য এই পয়েন্ট এটা হচ্ছে পা, ওর জন্য এটা কি পা। আই হোপ আমাদের কন্ডিশনটা ফিল আপ হয়েছে। ওকে, সো এখন এদের লব্ধিটা হবে কি, যে যেই প্রান্তে তাদের পাগুলো মিলিত হয়েছে ওই প্রান্ত থেকে অঙ্কিত যে কর্ণ থাকবে সেই কর্ণটাই হচ্ছে তাদের লব্ধি প্রকাশ করবে। তাহলে এই কর্ণটা হচ্ছে আমার কি এই দুইটা ভেক্টরের লব্ধি, অর্থাৎ আর।
ওকে, সো আর ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতে পারি, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা আর একটু ইনডেপথ আলোচনা করি। সো এখান থেকে এটা তো ভেক্টর আকারে আছে, আমি চাচ্ছি এর মানটা বের করতে। আচ্ছা, তার আগে একটু বলি যে এই পি এবং কিউ এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা, এবং এই যে লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলি হচ্ছে থিটা। তাহলে এর সাথে উৎপন্ন কোণ আমরা বলতেছি থিটা, আবার এর সাথে উৎপন্ন কোণটাকে আমরা কি বলবো, থিটা। এটাকে আমি থিটা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে আলফা হলো যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে কোনো দুটির মধ্যবর্তী কোণ, আর থিটা হলো লব্ধি ও যে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে দেখো যে এখানে যে লব্ধিটা আছে সেটা হচ্ছে কি ভেক্টর ফর্মে আছে, তো আমি চাচ্ছি এটাকে মান নির্ণয় করতে। সো আমরা যদি মান নির্ণয় করতে চাই, প্রমাণ করলে আমাদের হচ্ছে এটা আসবে আর স্কোয়ার ইকুয়াল টু সাপোজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তোমরা তো এই সূত্র জানো যে পি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি। আমি দুই পাশে যদি স্কোয়ার করি আর কি, একটু সহজে বুঝাই, দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে এই পাশে কী হবে আর স্কোয়ার, এবং ওই পাশে যদি আমি এটা লিখি তাহলে আমি লিখতে পারবো পি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, পি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab। তো এটা পুরোটা সেম টু সেম থাকবে, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড হবে, যেহেতু এটা ভেক্টর, এখানে দিকের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য এখানে জাস্ট হচ্ছে কজ আলফাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কজ আলফা মিন হচ্ছে এই পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু এটা। সো আর ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। তাহলে যেখানে আলফা হচ্ছে এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে কার, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ওকে, সো এটা ছিল আমাদের একেবারে বেসিক ফর্মুলা। তো এখন আমরা হচ্ছে এখান থেকে আর কি বের করতে পারি, তো এখান থেকে আমরা আর কি বের করতে পারি বা কি ইনফরমেশন আমাদের জানা লাগবে। সো এখান থেকে আমরা হচ্ছে লব্ধির মিনিমাম ভ্যালুটা এবং ম্যাক্সিমাম যে ভ্যালু আছে ওই দুইটা জিনিস জানা লাগবে। ম্যাক্সিমাম ভ্যালু, আচ্ছা আগে ম্যাক্সিমামটা লিখি, আর এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা দেখো এইখানে লব্ধির মান পি কিউ এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, আমি যেটা দিয়ে দিব এটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট এই লব্ধির মানটা যেহেতু এগুলো কনস্ট্যান্ট, এদের উপর লব্ধির মানটা ভেরি করবে না, ভেরি করবে কিসের উপর, এই যে আলফার উপর, কারণ আলফার মানটা এখানে কিন্তু কি ভেরিয়েবল, পরিবর্তনশীল। তাহলে আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মানটা কী হবে, সর্বোচ্চ হবে। আলফার মান যদি সর্বনিম্ন হয় তাহলে লব্ধির মান কী হবে, সর্বনিম্ন হবে। আরেকটু ইজিভাবে বোঝাই তোমাদেরকে, দেখো আমার এইখানে এই চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে আমি পাবো লব্ধির মান সবচেয়ে বেশি, কিন্তু এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু এই মানটা কমে যাবে। তাহলে মান কমে যাচ্ছে কখন, যখন মাইনাস হচ্ছে, তার মানে এখানে যদি মাইনাস হয় তাহলে কিন্তু মিনিমাম ভ্যালু আসবে, বুঝতে পারছি। আচ্ছা এখন আসি আলফার মান সর্বোচ্চ কত, আমরা জানি কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপর হচ্ছে কজ সবচেয়ে কম 180 ডিগ্রি, ওটার মান হচ্ছে -1। তাহলে কজ 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে কজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এটা পাচ্ছি কার জন্য, 0 ডিগ্রির জন্য, এবং কজের মিনিমাম যে ভ্যালু সেটা হচ্ছে -1, এবং এটা পাচ্ছি কতর জন্য, 180 ডিগ্রির জন্য। তাহলে আমরা কিন্তু এখানে জিনিসগুলো যদি ইনপুট দিই, রুট ওভার এখানে ইনপুট দিই যে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমার মধ্যবর্তী কোণ হতে হবে কত, 0 ডিগ্রি। তাহলে আমি যদি বসাই পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 0 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে এটা না দিলেও চলতেছে। তাহলে এই অবস্থায় ফর্মুলাটা কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলা চলে আসছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, যেহেতু রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ। এটাই হচ্ছে আমার আর ম্যাক্সিমামের ফর্মুলা। তাহলে দুইটা ভেক্টরকে আমি জাস্ট যদি যোগ করে দিই তাহলে আমি তাদের লব্ধির ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, এবং এই দুইটা ভেক্টর ম্যাক্সিমাম তখনই হবে যখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 হবে।
অর্থাৎ তারা একই দিকে কাজ করবে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কী হবে, 0 হবে। তাহলে এটার মিনিং হচ্ছে আর ম্যাক্সিমাম হওয়ার সত্য কি থিটা বা আলফা ইকুয়াল টু কত হতে হবে, 0 ডিগ্রি হবে, বা তারা একই দিকে কাজ করবে অর্থাৎ দুইটা ভেক্টর সমান্তরাল হবে, ধরো পি কিউ, বা একই দিকে কাজ করবে। এবার আমরা হচ্ছে মিনিমামটা দেখব। সো মিনিমাম যখন বলতেছিলাম তখন আমাদের আলফা বসাইতে হবে কত, 180 ডিগ্রি। সো পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ, এখানে কস 180 ডিগ্রি যদি বসাই তাহলে -1 চলে আসবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার -2p কিউ। এবার কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবং রুট স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে পি মাইনাস কিউ। তো আর মিনিমামের ফর্মুলা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ দ্বারা কী বোঝাচ্ছে, অবশ্যই বোঝাচ্ছে আর মিনিমাম। তাহলে পি মাইনাস কিউ দ্বারা বোঝাচ্ছে আর মিনিমাম, এবং আর কি বোঝাচ্ছে যে আর মিনিমাম যখন হবে তখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে। তো 180 ডিগ্রি কখন হবে, যখন তারা বিপরীত দিকে থাকবে। তার মানে থিটার মান 180 ডিগ্রি হওয়া লাগবে, 180 ডিগ্রি বা বিপরীত দিকে কাজ করতে হবে। দুইটা ভেক্টর কোন দিকে থাকবে, বিপরীত দিকে থাকবে, বা এই যে একটা এদিকে পি আর একটা কাজ করবে তার উল্টা দিকে। সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটু কথা বলি লব্ধি নিয়ে। লব্ধির রেঞ্জ কি হবে সেটা আমরা একটু দেখব। সো আমরা সবাই জানি যে কোনো কিছুর রেঞ্জ কি হবে, কোনো কিছুর রেঞ্জ হবে তার মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, অর্থাৎ কোনো কিছুই তার মিনিমাম ভ্যালুর চাইতে কম হইতে পারবে না এবং ম্যাক্সিমাম ভ্যালুর চাইতে বেশি হইতে পারবে না, তাই না? তাহলে লব্ধির যে রেঞ্জ, এই রেঞ্জটা হবে যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমামের মধ্যেই হইতে হবে, এর বাইরে হইতে পারবে না। কারণ মিনিমামের চাইতে কম হওয়া পসিবল না, ম্যাক্সিমামের চাইতে বেশি হওয়া পসিবল না। তার মানে লব্ধির যে রেঞ্জ, আমরা এটা এভাবে বলতে পারি, লব্ধির রেঞ্জ বা সীমা হচ্ছে ম্যাক্সিমাম টু মিনিমাম মানে হচ্ছে যোগফল। ম্যাক্সিমাম মানে হচ্ছে যোগফল এবং মিনিমাম মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ যোগফল এবং বিয়োগফলের মাঝখানে থাকবে, যোগফল এবং বিয়োগফল এই রেঞ্জের মধ্যে থাকবে। সো এটা হচ্ছে লব্ধির রেঞ্জ বা সীমা। সো এই লব্ধির রেঞ্জ বা সীমা এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে 5 স্টার দিতে পারো তোমরা, অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে মধ্যবর্তী কোণগুলো কীভাবে বের করতে পারি লব্ধির ক্ষেত্রে সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি দেখি যে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি, সো আমরা হচ্ছে এই যে আর যে কোণ তৈরি করে যে কোনো একটা ভেক্টরের সাথে এই থিটাটা বের করতে পারি আমরা যে কোনো উপায়ে। সো এই থিটা বের করার সিস্টেম হচ্ছে কি, যে যার সাথে অ্যাঙ্গেল, তোমরা এটা জানো সবাই হয়তো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এটা তোমরা সবাই জানো, আই হোপ ট্রেন্ডি একটা টপিক। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অর্থাৎ আমি লব্ধির কোণটাকে পি এর সাথেও চিন্তা করতে পারি, আবার কিউ এর সাথেও চিন্তা করতে পারি। তাহলে যদি আমি পি এর সাথে চিন্তা করি তাহলে কি হবে বলো তো, tan থিটা ইকুয়াল টু আমি হিসাব করতেছি প্রথমে পি এর সাথে, তাহলে পি এর সাথে, তাহলে পি থাকবে কি সিঙ্গেল, এখানে পি দিয়ে রাখো, পি সিঙ্গেল। তাহলে tan থিটা বানানোর জন্য উপরে আমার অবশ্যই কি লাগবে সাইন থিটা, তাহলে উপরে কি হবে কিউ সাইন আলফা, আর নিচে আসবে কি সাইন থিটা বাই কস থিটা, তারপর নিচে আসবে কিউ কস আলফা। বুঝছো? এরপরে যদি আমি কিউ এর সাথে বের করি তখন হবে tan থিটা ইকুয়াল টু, এবার সিঙ্গেলকে কিউ, সাপোজ ধরো ওর একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে, এবার কিউ আবার ব্রেকআপ হয়ে সিঙ্গেল হয়ে গেল, তাহলে কিউ সাইন এবার হবে পি সাইন আলফা প্লাস পি কস আলফা। সো এই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা। ফিজিক্সের ভাষায় দিক মানে কিন্তু একটা অ্যাঙ্গেলকে বোঝায়। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এবং এখানে এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এই আলফাটা বের করার আবার একটা শর্টকাট টেকনিক আছে, আলফা ইকুয়াল টু
কজ ইনভার্স মাইনাস বড় বাই ছোট, মাইনাস বড় বাই ছোট। আমরা যখন নদী নৌকা পড়বো আরও ভালো মতো জিনিসটা দেখতে পারবো। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস বড় বাই ছোট। বড় মানে হচ্ছে বড় ভেক্টরটা উপরে দিবা, ছোট ভেক্টরটা নিচে দিবা। ওকে, তো চলো এখন আমরা হচ্ছে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে ওগুলো একটু সলভ। এই প্রশ্নটাতে বলা হচ্ছে এদিকে একটা পি ভেক্টর এবং এদিকে একটা কিউ ভেক্টর কাজ করতেছে এবং এদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে হচ্ছে আলফা 60 ডিগ্রি। তো তোমাকে বলছে এই যে আলফাটা 60 ডিগ্রি দেওয়া আছে এটা কি সত্য নাকি মিথ্যা। সো প্রথম দেখায় তোমার কাছে মনে হইতে পারে যে আলফার মানটা হচ্ছে সত্য, কিন্তু না, এই আলফার মানটা মিথ্যা। কারণ আমরা যখন সামুদ্রিক সূত্র দেখছিলাম তখন যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা বলছিলাম না, সেখানে পি এবং কিউ কিন্তু বিপরীত ক্রমে ছিল। তার মানে দুইটা মধ্যবর্তী কোণের মানে মধ্যবর্তী কোণ হওয়ার জন্য তাদেরকে অবশ্যই বিপরীত ক্রমে থাকা লাগবে, একই ক্রমে থাকলে চলবে না। তাহলে বিপরীত ক্রমে মানে হচ্ছে পায়ের সাথে পা মিলতে হবে, মাথার সাথে মাথা মিলতে হবে। তুমি দেখো তো এই ভেক্টরের জন্য এটা কি পা, এর জন্য এটা কি মাথা, তাহলে দুটা কি একই জিনিস মিলছে না। তাহলে এখন আমরা করবোটা কি, তাহলে মধ্যবর্তী কোণটা হবে কত, তাহলে মধ্যবর্তী কোণটা হবে কত। তোমরা ভেক্টর শিফটিং পড়ছো, আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম মান এবং দিক ঠিক রেখে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। তাহলে আমি একটা কাজ করি, যে কোনো একটা ভেক্টরকে শিফট করি। সাপোজ ধরো এটাকে শিফট করে এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম, তার মানে এইদিকে নিয়ে আসলাম। তাহলে এখন এই ভেক্টরটা এখানে চলে আসলো, বুঝতে পারছো, তার মানে এরকম। তাহলে এখন বলো এটা পি এবং এটা হচ্ছে কি কিউ, এবার তাদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে কি আলফা, সঠিক আলফা এটা। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কীভাবে, এই পুরো এক সরল কোণ এখান থেকে এই পর্যন্ত এক সরল কোণ না, এই এক সরল কোণ কত 180 ডিগ্রি, মানে হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 60 হয় 180 থেকে একটু বাদ দিলে এটা কত হবে 120 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা এরপরে এটা একটু দেখি। সো বলছে 5 নিউটন এবং 10 নিউটন মানের দুইটা বল একটা কণার উপর আরোপিত হলে কোনটি লব্ধি হতে পারবে না। তাহলে আমরা কিন্তু লব্ধির রেঞ্জ পড়ছিলাম, মনে আছে তো, অর্থাৎ রেঞ্জের বাইরে হইতে পারবে না। তাহলে রেঞ্জ বের করে সিস্টেমটা কি যোগফল এবং বিয়োগফল। তাহলে আমরা যদি 5 এবং 15 যোগ করি, 10 যোগ করি তাহলে হবে 15, আরেকটা হবে 5 10 বিয়োগ করলে 5, অর্থাৎ 5 থেকে 15-র মধ্যে হইতে হবে। তাহলে যেই মানটা 5 থেকে 15-র মধ্যে না, এর বাইরে, সেটাই আমাদের অ্যান্সার, ওটা লব্ধি না। তাহলে 5 কি রেঞ্জের ভিতর পড়ে, 15 কি রেঞ্জের ভিতর পড়ে, 12 তাও পড়ে, কিন্তু 20 হচ্ছে রেঞ্জের বাইরে। সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটার দিকে একটু তাকাও, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। কী বলছে দেখো, দুটি দিক রাশির বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির মান দেয়া আছে। বলছে রাশিদ্বয়ের মান কত। তো অর্থাৎ আমি ধরলাম রাশি দুটো হচ্ছে একটা পি আর একটা হচ্ছে কিউ। এই পি এবং কিউ এই দুটো হচ্ছে দিক রাশি অর্থাৎ ভেক্টর রাশি। এদের সর্বোচ্চ মান দেয়া আছে 14। তো সর্বোচ্চ মান কি পি প্লাস কিউ, এটা দেওয়া আছে কত 14, আর ক্ষুদ্রতম বা মিনিমামটা দেওয়া আছে অর্থাৎ পি মাইনাস কিউ, ওটা হলো 2। তো তোমাকে বলছে পি এবং কিউ এর মানটা কত। তো এটা দেখেই তো বুঝতেছো তুমি কী করতে পারবা, একবার যোগ করবা একবার বিয়োগ করবা, অ্যান্সার চলে আসবে। তাহলে যদি আমি একবার যোগ করি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যোগ করলে প্লাস কিউ মাইনাস কিউ কাটা থাকবে, তাহলে 2p হবে, 2p ইকুয়াল হবে 16, সুতরাং p ইকুয়াল হবে 8। আরেকবার যদি বিয়োগ করি তাহলে p প্লাস কিউ ইকুয়াল টু 14, p মাইনাস কিউ ইকুয়াল টু 2। যদি আমি বিয়োগ করি তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তখন এটা আর এটা কাটা, এখানে থাকবে 2q ইকুয়াল টু 12, অর্থাৎ কিউ এর মান হবে কত 6। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে আমরা উপাংশ সূত্র নিয়ে একটু কথাবার্তা বলবো। যদিও উপাংশ সূত্রটা জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, আদার্স বাট বেসিকটা তোমাদের জানা উচিত আমি মনে করি। এটা থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, তারপরও বেসিকটা জানা দরকার, বলা তো যায় না কখন চলে আসে। তো এখন আমরা হচ্ছে উপাংশ সূত্র নিয়ে কথা বলবো। তো উপাংশ সূত্রে আমাদের আসলে অনেক বেশি আলোচনা নেই, খুব অল্প একটু আলোচনা। সো উপাংশ সূত্র আসলে বের করার অনেকগুলো নিয়ম আছে, এক একজন এক একভাবে শেখায়। তো আমি তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা শেখাবো এবং এটা হচ্ছে কারেক্ট একটা ওয়ে। সেটা হচ্ছে কি, যে কোণ থাকলে কস থিটা, না থাকলে সাইন থিটা।
এটাই অ্যাপ্লাই করে আমরা সবগুলো করে ফেলতে পারবো, কোণ থাকলে কস থিটা, না থাকলে সাইন থিটা। ওকে, সো সাপোজ ধরো এই এফটা এই দিকে ক্রিয়া করতেছে, এক্সের সাথে 30 ডিগ্রি কোণে এবং ওয়াইয়ের সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে এই এফ এর একটা উপাংশ এদিকে কাজ করবে, এটার নাম দিলে পাবে এফ এক্স, এবং এই এফ এর আরেকটা উপাংশ ওদিকে কাজ করবে, সেটা হচ্ছে এফ ওয়াই। তো এই এফ এক্সটা কীভাবে বের করবো প্রশ্ন। তো এফ এক্সটা বের করার সিস্টেম হচ্ছে কি জানো, যে এফ হচ্ছে এটা, আমি উপাংশ বের করতে চাই এই বরাবর, মধ্যবর্তী কোণ আছে কিনা, আছে। তাহলে কোণ থাকলে কস থিটা হবে, তাহলে এটা হবে এফ কস থিটা, তার মানে হবে 10 কস 30। তাহলে 10 cos 30 করলে কত হবে, cos 30 মান হাফ, সরি √3/2, আই হোপ 10 √3/2, সো 5 √3 হবে। অ্যান্ড এটা যদি বের করি এফ ওয়াই, এটার একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কি আছে, আছে 60। তাহলে আমরা যদি লিখি এফ cos 60, তার মানে হচ্ছে 10 cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, সো এটা হবে 5। ঠিক আছে, সো এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে তোমাদেরকে করে দেখাই। সাপোজ ধরো এই কোণটা দেয়া নেই, যদি এই কোণটা দেয়া না থাকতো, তাহলে এখানে কোণ আছে cos থিটা লিখছি, বাট এখানে কি কোণটা দেয়া আছে, নাই, অ্যাঙ্গেলটা দেয়া নাই, তার মানে এখানে কোণ নাই। তাহলে কোণ না থাকলে আমরা কি বলবো, সাইন থিটা। তাহলে এখানে এফ ওয়াই ইকুয়াল টু হবে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা করতে হবে, এখানে তো কোনো কোণ নাই, কোণ হবে এটা, সো এটা এখানে বসাই দাও 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, সো আবারও কত চলে আসবে, 5 চলে আসবে। ঠিক আছে, ওকে। তো উপাংশ সূত্রের একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যবহারটা, সেটা হচ্ছে লন রোলার। বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এই লন রোলার থেকে প্রশ্ন আসে। সো লন রোলারের দুইটা স্টেট, একটা হচ্ছে ঠেলা বা টানা। ঠিক আছে, সো ঠেলার ক্ষেত্রে কী হয়, টানার ক্ষেত্রে কী হয়, এই রেজাল্টটা আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। তো দেখো, আমি যখন ঠেলা দিচ্ছি এভাবে করে লন রোলারকে, তখন আমার এফটা এই বরাবর কাজ করবে। আমি যদি এদিকে টানি, এই হচ্ছে আমার এফ। তো ভূমির সাথে যদি এই কোণটা থিটা হয়, তাহলে এটা দুইটা উপাংশ হবে, একটা হবে এই বরাবর আর একটা উপাংশ হবে এই বরাবর। তাহলে এই বরাবর যে উপাংশ নিয়ম আছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কি, কোণ থাকলে cos থিটা, না থাকলে